আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের কেমিস্ট্রি বা নন মেজর থেকে চ্যাপ্টার 2 যে রয়েছে পরমাণুর গঠন, এই হচ্ছে চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে নিউক্লিয় ফিউশন এবং হচ্ছে ফিউশন একটা হচ্ছে ফিউশন বিক্রিয়ার মধ্যে হচ্ছে পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটি সর্বশেষ 2015 সালের পর কিন্তু 24 সালে এসেছিল, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা হচ্ছে নতুন পরীক্ষা দিবেন, নতুন ব্যাচ, আপনারা কিন্তু অবশ্যই প্রশ্নটি পড়বেন। সো প্রথমত নিউক্লিয়ার বা হচ্ছে নিউক্লিয়াস ফিউশন সম্পর্কে আমরা জানি ভারী কোনো পরমাণু। আমরা একটা এক্সাম্পল দিই। আমরা হচ্ছে ভারী একটি পরমাণু কল্পনা করলাম। এই ভারী একটি পরমাণুর নিউক্লিয়াস, এর ভেতরে যে নিউক্লিয়াস থাকবে, এই নিউক্লিয়াস ভেঙে যখন দুইটি বা অধিক, দুই বা হচ্ছে ততোধিক, দুই বা ততোধিক অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াস, অর্থাৎ এটা একটি ভারী ছিল, ওকে, এর যে হালকা নিউক্লিয়াসে অনেকগুলো যখন পরিণত হওয়াকে নিউক্লিয়াসের ফিশন বলে, এটা বলা হচ্ছে ফিশন। আবার আমরা যদি ফিউশনে যাই, দুই বা ততোধিক হালকা নিউক্লিয়াস, বিপরীতভাবে আবার যখন হচ্ছে এই যে ছোট ছোট আমাদের নিউক্লিয়াস রয়েছে, হালকা নিউক্লিয়াসগুলো মিলিত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে যখন পরিণত করবে, অর্থাৎ গঠন করে, তাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। ওকে, এটা হচ্ছে ফিউশন। আশা করি হচ্ছে এই এক্সাম্পলটি বুঝতে পারলে আপনাদের হচ্ছে এই ফিউশন এবং ফিশন এর মধ্যে, ফিউশন এবং ফিশনের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না। এখন আমরা হচ্ছে পার্থক্যে চলে যাই। প্রথম হচ্ছে ফিউশন, দুটি হালকা নিউক্লিয়াস একত্র হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে। অর্থাৎ আমরা কিন্তু বললাম যে হালকা নিউক্লিয়াসগুলো কি করে, একত্র হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করাকে ফিউশন বলে, এবং ভারী নিউক্লিয়াস হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। ভারী নিউক্লিয়াস কি করে, হালকা নিউক্লিয়াসে পরিণত হয়, সেটা হচ্ছে ফিউশন। অতি উচ্চ তাপমাত্রায় দ্বারা নিউট্রন দ্বারা ঘটে। অর্থাৎ যখন আমরা ভাঙি, অর্থাৎ আমরা বড় ছোট ছোট এগুলো কি করলাম, ফিউশনকে মানে ছোট ছোট অনেকগুলো মিশ্রিত করলাম, অর্থাৎ একসাথে করে যখন বড় একটা কিছু করব, তখন কি অতি উচ্চ তাপমাত্রায় নিউট্রন দ্বারা ঘটে থাকে। আবার যখন এই যে বড়টাকে আমরা হচ্ছে ভাঙবো, বড় অংশকে ভেঙে যখন ছোট করব, তখন কক্ষ তাপমাত্রায় নিউট্রন দ্বারা এটা ঘটে থাকে। এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় না, অর্থাৎ আমাদের যখন এই যে ছোট ছোট থেকে একত্রে বড় করব, আমাদের ফিউশন, এটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। আবার যখন হচ্ছে আমরা বড়কে ছোট আকারে ভাঙবো ফিউশনের ক্ষেত্রে, তখন এটা কি করতে পারি, আমরা নিয়ন্ত্রণ করতে পারি। উৎপাদ তেজস্ক্রিয় হয় না। এইটা থেকে যখন আমরা ফিউশনে, অর্থাৎ ছোট থেকে যখন বড় করবো, তখন কি হয়, উৎপাদ তেজস্ক্রিয় হয় না। আবার হচ্ছে ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়, তেজস্ক্রিয় উৎপাদন হয়। এবং ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়, তেজস্ক্রিয় উৎপাদ হয়। নিউক্লিয় বজ্র ও পরিতপ্ত হয় না। অর্থাৎ আমাদের যখন ফিউশন হয়, সেক্ষেত্রে নিউক্লিয় বজ্র পরিতপ্ত হয় না, কিন্তু ফিশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে বজ্র কি হয়, পরিতপ্ত হয়। এখন আমরা হচ্ছে বাস্তব উদাহরণ দিলে ফিশনের ক্ষেত্রে দিতে পারি কি, ফিশন যেটা, আমরা হচ্ছে একটি বড় তরমুজ, ওকে, এই বড় তরমুজকে হচ্ছে ছোট ছোট স্লাইস আকারে আমরা হচ্ছে রাখবো, ওকে, এটা হচ্ছে ফিউশন। আবার হচ্ছে 2-3 ফোঁটা, অনেকগুলো পানি ফোঁটাকে যখন হচ্ছে আমরা একটি গ্লাসে রাখবো, অনেকগুলো পানি হবে, এটাতেই মূলত হচ্ছে একটি বড় ফোঁটা যখন হবে, এটা হবে কি, ফিউশন। আশা করি হচ্ছে ফিশন এবং হচ্ছে ফিউশন এর মধ্যে, ফিউশন এবং ফিশনের মধ্যে যে পার্থক্য ছিল বুঝতে পেরেছেন। তবু যদি এই প্রশ্নে কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা একটি প্রশ্ন সমাধান করব। এটা মূলত হচ্ছে আপনাদের শর্ট প্রশ্নের জন্য আসতে পারে, বা হচ্ছে কোনো প্রশ্নের সাথে লেজ আকার আসতে পারে। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে আণবিক সংখ্যা প্রয়োজন হবে, এটা আমরা জানি 19। সো হচ্ছে 1 স্কোয়ার, 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, দেন হচ্ছে 3d তে যাবে না, 4s 1 যাবে। এই হচ্ছে টোটাল 19টা। আশা করি হচ্ছে আপনারা এই সম্পর্কে জানেন। সো পরবর্তীতে আমরা চলে যাবো আরেকটি প্রশ্নে, যে প্রশ্নটি 2015 সালে বোর্ডে এসেছিল। কোয়ান্টাম সংখ্যা কি? n সমান 3 হলে l ও m এর মান হিসাব করে দেখাও। ওকে, এটা এখানে কিন্তু n এর মান কিন্তু 3 এর জায়গায় 4ও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের l ও m এর মান কিন্তু হিসাব করে দেখাতে পারে। ওকে, আমাদের n যে রয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, m দ্বারা কিন্তু হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বোঝায়, আমরা জানি। এখন আমরা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি, এটা আগে জানি। যে সকল বিষয় দ্বারা পরমাণুতে ইলেকট্রনের পূর্ণ বিবরণ দেওয়া সম্ভব, সেই সকল সংখ্যাকে কি বলা হয়, কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ যেই সংখ্যা দ্বারা কি করে পরমাণুতে ইলেকট্রন পূর্ণ, অর্থাৎ ইলেকট্রনের পূর্ণ বিবরণ দেওয়া যায়, সেই সকল সংখ্যাকে আমরা বলে থাকি কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা হচ্ছে n সমান 3 যখন নিব, অর্থাৎ n এর মান 3, অর্থাৎ এখানে আমরা মান নিলাম 3, n এর মান 3 নিলে আমাদের শেল হবে m। সো m এর ক্ষেত্রে আমরা যখন নিব, আমরা কিন্তু ঘর করবো এখানে 3টা, এখানে মূলত 3টা যখন ঘর করবো, প্রথম আমার হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান, আমাদের কোয়ান্টাম সংখ্যা n, আমরা যখন 3 নিব তখন শেল হবে এখানে কি, m। একটু লক্ষ্য করি, প্রধান কোয়ান্টাম সংখ্যার জন্য 2টি, এখানে হচ্ছে l এর জন্য 2টি, m এর জন্য 2টি, কিন্তু আমাদের হচ্ছে n এর ক্ষেত্রে মানে আমরা এই পাশে কোনো দাগ দিব না, আমরা এখানেই 3টি নিব। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর জন্য মান হচ্ছে 0, 1, অর্থাৎ আমরা জানি 0, 1 এবং হচ্ছে
টু। ওকে, আমাদের 0 যখন থাকবে এটা 3s-এ থাকবে m এর ক্ষেত্রে, এবং 1-এ যখন থাকবে 3p-তে থাকবে, এবং 2 এর ক্ষেত্রে 3d-তে কিন্তু থাকবে। এবং 0 হলে এর মান 0, আর p হলে যখন 3p-তে হবে 1 এর মান কী হবে -0 1 +0, এবং যখন এই ক্ষেত্রে কি কোয়ান্টাম সংখ্যা একটু লক্ষ্য করি, এখানে মান হচ্ছে 1 0 একটি সংখ্যা দিয়ে দিলাম, এখানে কিন্তু 3টি। এবং যখন 2 হবে মান উপস্তর হবে কয়টি, উপস্তর হয়ে যাবে 3d, 3d-তে থাকবে আমার কয়টি এখানে 5টি, অর্থাৎ -2 থেকে শুরু করে +2 পর্যন্ত 5টি। এ হচ্ছে অরবিটাল সংখ্যা। আমরা হচ্ছে এইভাবে কিন্তু নির্ণয় করতে পারি। n = 3 দিয়ে কিন্তু হচ্ছে আমরা l ও m এর মান বের করেছিলাম ইতিপূর্বে হচ্ছে যখন আমরা সমাধান করেছি। আরেকটি ম্যাথ অর্থাৎ আরেকটি প্রশ্ন n = 4 দিয়ে 2019 সালে বোর্ডে কিন্তু এসেছিল। এই প্রশ্নটা একটু জানি। এটা কিন্তু হচ্ছে আমাদের ছিল প্রধান যে কোয়ান্টাম সংখ্যা n এর মান, মূলত এটা n, এবং হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত হচ্ছে l দ্বারা বোঝায়, ম্যাগনেটিক কোয়ান্টাম হচ্ছে m দ্বারা বোঝায়, আমরা নিলাম। এখানে আমাদের মান কি হবে 4, অর্থাৎ n এর মান কিন্তু 4, শেল হবে তখন n, এবং যখন 4 হবে সেক্ষেত্রে মান 0 1 2 3 পর্যন্ত হবে। 0 হলে হয়ে যাবে 4s, যখন অর্থাৎ 4 মানে হচ্ছে 4 এর স্তরগুলো, উপস্তর কি হবে 4 এর। যখন আমাদের 3 ছিল তখন কিন্তু উপস্তর ছিল 3, অর্থাৎ 3s 3p 3d। এখন আমরা হচ্ছে 4s 4p 4d 4f দিয়ে দিলাম। s এর ক্ষেত্রে মান হচ্ছে 0, 4s এর মান 0, আমরা হচ্ছে এখানে একটি। যখন p-তে থাকবে সেক্ষেত্রে হয়ে যাবে কয়টি আমাদের 3টি, অর্থাৎ -1 থেকে শুরু করে 1 যেহেতু -1 থেকে +1 পর্যন্ত 3টি। 2 যখন থাকবে এখানে হয়ে যাবে -2 থেকে +2 পর্যন্ত 5টি। 3-তে থাকলে -3 থেকে +3 পর্যন্ত, এখানে কিন্তু হচ্ছে 7টি। এই মূলত হচ্ছে n = 4 যদি হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে কোয়ান্টাম সংখ্যা। এখানে বক্সটা আমি আবার বলছি, এটা n এর ক্ষেত্রে, এটা m এর ক্ষেত্রে, সরি l এর ক্ষেত্রে, এটা কিন্তু হচ্ছে m এর ক্ষেত্রে। এখানে কিন্তু হচ্ছে আমরা সিরিয়ালে কোয়ান্টাম সংখ্যা লিখেছি। আমরা হচ্ছে এই যে মানগুলো বের করলাম l ও m, এই প্রশ্নের কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ্বাও নীতি নিয়ে আলোচনা করব। এটা কিন্তু হচ্ছে ছোটবেলা থেকে আমরা যখন 9-10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি পড়েছি তখন কিন্তু অনেক শুনেছি। এটা অনার্সের ক্ষেত্রে সর্বশেষ কিন্তু হচ্ছে 2018 সালে এসেছিল। আপনার নতুন প্লাস হচ্ছে পুরাতন ব্যাচের যে সকল শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে জানার ক্ষেত্রে। আমরা হচ্ছে এই যে নীতিটি আলোচনা করব, এই নীতি আলোচনা করার পূর্বে একটি বাস্তব উদাহরণ দেই। মনে করি হচ্ছে একটি বিল্ডিং, ওকে, বিল্ডিং হচ্ছে 1 2 3 4, ওকে 5 তলা, ওকে, আমরা হচ্ছে এটা ছাদ কল্পনা করলাম, ঠিক আছে। সো হচ্ছে আমরা যখন এই যে একদম এই পর্যন্ত যাব, তো প্রথমত আমার হচ্ছে ফার্স্ট ফ্লোরে যেতে হবে, সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে, ফিফথ, সিক্সথ, ওকে, তার পরবর্তীতে কিন্তু হচ্ছে আমার এই টপ ফ্লোর যেখানে, এখানে কিন্তু আমি পৌঁছাতে পারবো। সো এই নীতিটা ওয়ান কাইন্ড অফ এরকম যে আমি হচ্ছে এই যে টপ ফ্লোরে পৌঁছাতে হলে আমাদের প্রথমে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ এইরকম স্টেপ বাই স্টেপ মেনটেন করে কিন্তু উপর দিকে উঠতে হবে। সো আমরা এখন হচ্ছে এটা বইয়ের ভাষায় জানি। সমাধান: কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলো প্রথমে সবচেয়ে কম শক্তি স্তর সম্পন্ন। এখানে যে আমরা হচ্ছে এই যে সিঁড়ি কল্পনা করলাম, এখানে আমাদের হচ্ছে নিচতলা যেটা অর্থাৎ ফার্স্ট ফ্লোর যেটা ছিল এটা হচ্ছে কম শক্তির অরবিটাল, এবং টপ ফ্লোর যেটা ছিল এটা কিন্তু হচ্ছে বেশি শক্তির অরবিটাল। এবং আমরা যে যাচ্ছি অর্থাৎ কল্পনা করলাম আমি যাচ্ছি, এই যে আমি হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন, ওকে, আমি হচ্ছে ইলেকট্রন। আমরা হচ্ছে কম শক্তি স্তর থেকে বেশি কম শক্তির অরবিটাল থেকে এই যে উচ্চ শক্তির অরবিটালে কি করছি আমরা যাচ্ছি। এটাই বলা হচ্ছে এই আহ্বাও নীতি। কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনগুলো প্রথমে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ হয়। এই স্তরটি পূর্ণ হয়ে গেলে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে পূর্ণ হতে শুরু করে এবং এভাবে চলতে থাকে। এটি আহ্বাও নীতি। প্রথম দুটি কোয়ান্টাম সংখ্যা NL, আমাদের প্রথম যে দুটি কোয়ান্টাম সংখ্যা ছিল এটা হচ্ছে n এবং l দ্বারা বিভিন্ন কক্ষ এবং উপকক্ষ নির্দেশিত হয়। এর মধ্যে আবার মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর কী করা হয় নির্দেশিত হয়। এখন হচ্ছে শক্তি স্তর n l এবং হচ্ছে কক্ষ উপকক্ষ সম্পর্কে জানি। শক্তি স্তর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং হচ্ছে চতুর্থ আমরা যখন জানবো। n এর মান হচ্ছে প্রথমের ক্ষেত্রে 1, দ্বিতীয় ক্ষেত্রে 2, তৃতীয় ক্ষেত্রে 3 এবং চতুর্থের ক্ষেত্রে 4। এবং যখন l থাকবে l এর মান হবে 0, 1 এর ক্ষেত্রে 0, 2 এর ক্ষেত্রে 0 1, 3 এর ক্ষেত্রে 0 1 2, 4 এর ক্ষেত্রে হবে 3 পর্যন্ত, এবং 1 এর ক্ষেত্রে 1s হবে, 2 এর ক্ষেত্রে 2s 2p, 3 এর ক্ষেত্রে 3s 3p 3d, 4 এর ক্ষেত্রে 4s 4p 4d এবং 4f। অতএব শক্তি স্তরের যে বিন্যাস বা হচ্ছে ক্রম হওয়া উচিত 1s 2s 2p 3s, অর্থাৎ এইভাবে কিন্তু যে আমার এটা শেষ হয়ে গেলে আমার এটা শেষ হলে এটাতে যাবে, এটা শেষ হয়ে গেলে এটাতে, এটা শেষ হয়ে গেলে এটাতে, ওকে, এইভাবে কিন্তু যাওয়ার কথা। কিন্তু আমরা হচ্ছে এই যে নীতি, এই নীতি অনুসারে যখন দেখব যে আহ্বাও নীতি অনুসারে n+1 এর মান অনুযায়ী শক্তি স্তরের সঠিক বিন্যাস হবে, অর্থাৎ
n এর যে মান থাকবে তার সাথে 1 যোগ করব, যোগ করার পর এই মান অনুযায়ী শক্তি স্তরের সঠিক বিন্যাস হবে। 3D এর ক্ষেত্রে হবে কি n+1 এর মান n+2 = 5, কিন্তু 4s এর ক্ষেত্রে হবে 4+0, অর্থাৎ এখানে 0 হচ্ছে 4, অর্থাৎ 4s এর শক্তি কম। এই নীতি অনুসারে শক্তি স্তরের বিন্যাস ভিন্ন হয়, যা নিচে চিত্র থেকে সহজে মনে রাখা যায়। যেমন আমার 4s এ যাবে, তার পরবর্তীতে 2s এবং 2s, এখানে 3s। ওকে, সেই ক্ষেত্রে 3s এ আগে হচ্ছে 2p তে যাবে, তার পরবর্তীতে কিন্তু হচ্ছে 3s এ যাবে, তার পরবর্তী 3p 4s এবং হচ্ছে 3d 4p এবং 5s এ যাবে। এইভাবে কিন্তু হচ্ছে আমার ইলেকট্রনগুলো কম শক্তি স্তর থেকে হচ্ছে আমাদের বেশি শক্তি স্তর যেটা, এটা হচ্ছে পূর্ণ করবে। এটা আমরা জানলাম। এখন একটু লক্ষ্য করি আবহাওয়া নীতি অনুসারে শক্তি স্তরের বিন্যাস, এটা একটু বাদ। ওকে, এই অংশ নয়, আমরা হচ্ছে এই যে এইখান থেকে যেভাবে হচ্ছে নিয়েছি, এইভাবে কিন্তু হচ্ছে এই মানটা একদম নিলাম। ওকে, যদি এটা 5f পর্যন্ত আমি নিয়েছি, ওকে, এই পর্যন্ত নেওয়ার পর 7s নেওয়ার পর আমি 5f নিয়ে পড়তাম। তার পরবর্তীতে হচ্ছে 6d এবং 7p এবং 6f পর্যন্ত যদি নেই সেক্ষেত্রে সমস্যা নেই। আপনার যদি 4f পর্যন্ত নিয়ে হচ্ছে পরীক্ষার এক্সাম্পলে এরপর এটি মানটা দেন, অর্থাৎ 4f পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এই ছিল হচ্ছে আবহাওয়া নীতি। এই নীতি সম্পর্কে কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন হচ্ছে এই চ্যাপ্টারে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন আমরা হচ্ছে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বোর পরমাণুর মডেলের যে স্বতঃসিদ্ধগুলো লিখো এবং এর দুটি সীমাবদ্ধতা সম্পর্কে জানবো। এই প্রশ্নটি কিন্তু অনেকবার বোর্ডে এসেছিল, 10 সালের পর 14, 18, 2021 সালে কিন্তু সর্বশেষ এসেছিল। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনাদের যদি আসে 5 মার্কের জন্য কিন্তু আসবে। তো প্রথমত হচ্ছে বোর পরমাণুর যে স্বতঃসিদ্ধগুলো, এটা আমরা জানি। এখানে একটু লক্ষ্য করি, পরমাণু একটি নিউক্লিয়াস ও নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন দ্বারা গঠিত। অর্থাৎ আমরা একটি পরমাণু যদি কল্পনা করি, এখানেও দেখি একটি হচ্ছে পরমাণু কল্পনা করলাম। ওকে, এই যে পরমাণুটি, এই পরমাণুটি কি হয়, একটি নিউক্লিয়াস, অর্থাৎ এই একটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন যে রয়েছে, এই ইলেকট্রন দ্বারা হচ্ছে এই পরমাণুটি গঠিত। এদের মধ্যস্থিত বৈদ্যুতিক বল কুলম্বের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ এদের মধ্যস্থ যে বৈদ্যুতিক বল থাকবে, এটা কি করবে, কুলম্বের সূত্র দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত হয় এই পরমাণুটির। ইলেকট্রন সমূহ, এটা 2, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো স্থায়ী অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ আমাদের ইলেকট্রন যে থাকবে, এই ইলেকট্রনগুলো কি করবে, নিউক্লিয়াসের, এটাই নিউক্লিয়াস আমরা কল্পনা করি, এই নিউক্লিয়াসের হচ্ছে চতুর্দিকে কতগুলো স্থায়ী, অর্থাৎ স্থায়ীভাবে অনুমোদিত বৃত্তাকার এই যে কক্ষপথে আবর্তন করে। ইলেকট্রনের এই কক্ষপথকে কি বলা হয়, শক্তিস্তর বলা হয়। অর্থাৎ ইলেকট্রনের এই যে কক্ষপথ, এটাকে বলা হয় শক্তিস্তর। সেই সমস্ত কক্ষপথে অনুমোদিত যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h বা হচ্ছে 2π এর অখণ্ড গুণিতক। অর্থাৎ আমাদের যে কক্ষপথগুলো থাকবে অনুমোদিত হবে সেই সকল যেখানে ইলেকট্রনের কৌণিক যে ভরবেগ এর মান হচ্ছে এই অংশটুকু এবং অখণ্ড গুণিতক হবে। একটি পরমাণু শুধুমাত্র তখনই শক্তি বিকিরণ বা শোষণ করে যখন এর কোনো ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তরে স্থানান্তর হয়। অর্থাৎ একটি পরমাণু, এই পরমাণু তখনই হচ্ছে শক্তি বিকিরণ করবে। ওকে, কখন করবে, বা হচ্ছে শোষণ করবে, এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে স্থানান্তরিত হতে পারে, তখনই কিন্তু হচ্ছে কি করবে, এই শক্তি বিকিরণ বা হচ্ছে শোষণ করে। 5, পরমাণু কর্তৃক শক্তি শোষণ, অর্থাৎ এই পরমাণু কর্তৃক শক্তি শোষণ করবে বা হচ্ছে বিকিরণ করবে, এর পরিমাণ আমাদের কোয়ান্টামের অখণ্ড গুণিতকের সমান। অর্থাৎ আমার ডেল ই সমান কি NH হচ্ছে বি। এখন আমরা দুটি সীমাবদ্ধতা সম্পর্কে জানব। বোরের পরমাণু মডেলের সাহায্যে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ বোরের যে পরমাণু মডেল রয়েছে, এটি কি করা যায় না, ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী কিন্তু হচ্ছে ব্যাখ্যা করা যায় না, এবং বিন্যাস ফল ও স্ট্রাক ফল ব্যাখ্যা করা যায়নি। এটা হচ্ছে দুটি সীমাবদ্ধতা সম্পর্কে জানলাম। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। এখন আমরা হচ্ছে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলা আছে পরমাণু মডেলের অনুসারে হাইজেনবার্গের যে অনিশ্চয় নীতি, এটা আমাদের ব্যাখ্যা করব। এটা কিন্তু সর্বশেষ হচ্ছে 2021 সালে এসেছিল, ইতিপূর্বে কিন্তু হচ্ছে 2004 সালে এসেছিল। সমাধান, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি আমরা জানি, একই সময়ে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণরত ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নিয়ন্ত্রণ করা যায় না। এটাই মূলত হচ্ছে কি হাইজেনবার্গের অনিশ্চয়ের নীতি। এটাই হচ্ছে হাইজেনবার্গের যে অনিশ্চয়তা তার নীতি। অর্থাৎ আমাদের ডেল এক্স, এটা কিন্তু এক্স, ওকে, ডেল এক্স ডেল এক্স ইন্টু হচ্ছে ডেল পি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এইচ বা হচ্ছে 2π। এখানে ডেল এক্স যে একটি ইলেকট্রনের হচ্ছে অবস্থান এবং এই ডেল পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটাই মূলত হচ্ছে হাইজেনবার্গের যে অনিশ্চয়তার নীতি। আমরা কিন্তু বেশ কিছু প্রশ্ন, অর্থাৎ 60টি প্রশ্ন হচ্ছে এই ক্লাসে সমাধান করলাম।
এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।